নমস্কার, আমি বরুণ বিশ্বাস। আপনারা দেখছেন পুঁজিনিবেশ। যেমনটি আপনারা ভিডিও টাইটেলে দেখেছেন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড যেহেতু একটা ব্যাপক ক্ষেত্র, তাই আমরা এই টপিকটিকে একটি সিরিজ আকারে আনতে চলেছি, যার আজকে এটা প্রথম এপিসোড। এই প্রথম এপিসোডে আপনারা দেখবেন মিউচুয়াল ফান্ডের বেসিক কনসেপ্ট এবং তার ছোট্ট একটা ইতিহাস। তো আমরা যদি কনসেপ্ট নিয়ে আলোচনা করি, তাহলে দেখব যে মিউচুয়াল ফান্ডের যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসাবে যদিও আমাদের মার্কেটে এসেছে 250 বছর হয়ে গেল, কিন্তু এর কনসেপ্টটি কিন্তু আদিম বলতে কেমন? আদিম যুগে যেমন মানুষ যখন একা থাকতো, তখন কিন্তু মানুষ লক্ষ্য করলো যে এই প্রকৃতির সঙ্গে সংঘর্ষ করে বেঁচে থাকা, বন্য পশুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকা খুব কষ্টকর। তাই মানুষ সিদ্ধান্ত নিল নিজের স্বার্থে জোটবদ্ধ হওয়ার। যখন তারা জোটবদ্ধ হলো, তখন তারা বুঝতে পারলো এই জোটবদ্ধ জীবনের কী লাভ। কারণ খাদ্য সংগ্রহ সহজ হলো, বন্য পশুর সঙ্গে লড়াই করাটা সহজ হলো, ওভারঅল পুরো জীবনটা যাপন করা অনেক নিরাপদ এবং সহজ হলো। তাই মানুষ জোটবদ্ধ হয়েছিল। একই কনসেপ্ট কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডের পেছনেও কাজ করছে। যেমনটি আমাদের মানব ইতিহাসে ফিনান্সিয়াল মার্কেটে প্রথম মিউচুয়াল ফান্ড এসেছিল 1774 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডসে এক ব্রোকারের মাধ্যমে। তার নাম ছিল অ্যাড্রিয়ান ভ্যান কেটুইচ। তিনি যে মিউচুয়াল ফান্ড তৈরি করেছিলেন তার নাম দিয়েছিলেন এনড্রাক্ট ম্যাগড। এটা একটা ডাচ নাম, যার ইংরাজি যদি আমরা তর্জমা করি তার মানে দাঁড়ায় ইউনিটি ক্রিয়েটস স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল। ঠিক একই রকম কনসেপ্ট কিন্তু আমাদের রিয়েল লাইফ সিচুয়েশন থেকেও আমরা দেখতে পারি। কেমন? ধরুন আপনার কাছে কিছু টাকা রয়েছে, সেই টাকা আপনি আরেকটু বাড়াতে চাইছেন। কি করে বাড়াবেন? আপনার এলাকার দিকে তখন আপনি তাকালেন যে কি করা যায়। আপনি দেখলেন যে আপনাদের এলাকায় প্রচুর আম বাগান আছে এবং আম বাগান থেকে আম চাষিরা কিন্তু প্রত্যেকবার সিজনে প্রচুর টাকা লাভ করে। তখন আপনি ভাবলেন যে আপনি এই রকমভাবেই কোনো একটা আম বাগান আপনি লিজ নেবেন এবং সেই আম চাষ করার পর সেই আম বাজারে বিক্রি করে আপনি লাভ নেবেন। সেই মতো ভাবনা নিয়েই আপনি কোনো একটা আম বাগানের মালিকের কাছে গেলেন যে আম বাগানটা আমি নেব, কত টাকা ওনাকে দিতে হবে। কিন্তু আম বাগানের মালিকের সঙ্গে যখন কথা বললেন, তখন উনি চাইলেন যে আমার 10 বিঘার এই আম বাগান আপনাকে দেব যদি আপনি আমাকে 1 লাখ টাকা দেন, তাহলে কয়েক সিজনের জন্য আপনাকে আমি আম চাষ করতে দেব। তো আপনি এই টাকার পরিমাণ শুনে তো একটু ভয় পেয়ে গেলেন, কারণ আপনার কাছে রয়েছে মোটে 10,000 টাকা, অথচ মালিক চাইছে 1 লাখ টাকা। তাহলে তো হবে না। কিন্তু হবে। এখানেই মিউচুয়াল ফান্ডের যে কনসেপ্ট সেটা কাজ করছে। আপনার যে ভাবনা, সেই একই রকম ভাবনা কিন্তু আপনার আশেপাশে অনেকেরই রয়েছে। সেই রকম সমমনোভাবাপন্ন কিছু ব্যক্তির সঙ্গে আপনি সাক্ষাৎ করলেন। তারা সবাই মিলে এক জায়গায় জড়ো হলো। আপনি 10,000 দিলেন, আরেকজন 10,000 দিল, আরেকজন 10,000 দিল, কেউ 25,000 দিল, কেউ 30,000 দিল। এইভাবে আপনারা বেশ কয়েকজন মিলে একটা ফান্ড তৈরি করলেন। 1 লাখ টাকার একটা ফান্ড হলো। যেহেতু আপনারা সবাই মিলে এই ফান্ডটা তৈরি করেছিলেন, তাই এর নাম হয়ে গেল মিউচুয়াল ফান্ড, কারণ আপনারা এটা মিউচুয়ালি তৈরি করেছেন। সেই রকম আপনারা ওই সিজনে আম বাগানটা লিজ নেওয়ার পরে আপনাদের আম চাষ করে আম ফলন হলো খুব ভালো। আপনারা আম বাজারে বিক্রি করলেন, আপনাদের বেশ লাভ হলো। সেই লাভের টাকা ধরুন আপনারা কেউ নিলেন না, বা যার দরকার শেষ তার পার্সেন্টেজ অনুযায়ী নিল। আপনাদের টাকা যে 1 লাখ টাকার ফান্ড ছিল, সেই টাকার ফান্ড এখন ডবল হয়ে গেল হয়তো, বা 1,70,000 হয়ে গেল, 1,50,000 হয়ে গেল। এই তখন আপনাদের যেহেতু ফান্ড বড় হলো, আপনারা ঠিক করলেন নতুন কোনো ব্যবসা করবেন। নতুন কী ব্যবসা করবেন? তখন আপনাদের আবারও এলাকার দিকে তাকালেন কি করা যায়। আপনারা দেখলেন যে আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় অনেক পুকুর রয়েছে। সেই পুকুর যদি আমরা নিতে পারি, তাহলে মাছ চাষ করে প্রচুর লাভ আসবে। সেই মতো আপনারা একটা বা দুটো বা তিনটে আপনাদের টাকার পরিমাণ অনুযায়ী পুকুর লিজ নিলেন। পুকুর লিজ নিয়ে মাছ চাষ করলেন, মাছেও আপনাদের অনেক লাভ হলো। তারপরে আপনাদের এই ব্যবসা দেখে আরও কয়েকজন সমমনোভাবাপন্ন ব্যক্তি আপনাদের সঙ্গে জুড়ে গেল, আর আপনারাও আপনাদের আরও ক্যাপিটাল অ্যাড করতে থাকলেন। এইভাবে আপনাদের ফান্ড একটু একটু করে বড় রূপ নিতে শুরু করলো। তখন আপনারা একটা জমি নিলেন, জমিতে ফুল চাষ করলেন।
আপনারা তাহলে আমবাগান ছিল, আমবাগান থেকে পুকুর চাষ করলেন, তারপরে আপনারা ফুল চাষ করলেন, এইভাবে আপনাদের ব্যবসার ক্ষেত্র বাড়তে থাকলো এবং আপনাদের লাভও বাড়তে থাকলো। এইভাবে আপনাদের ব্যবসা তারপর থেকে শুরু হয়ে গেল। তো যা লাভ আসলো এবং যা লোকসানও যদি কোনো বছর হয়ে থাকে, তাহলে লাভ এবং লোকসান আপনাদের যে ক্যাপিটাল, যে ক্যাপিটাল দিয়েছিল তার পার্সেন্টেজ অনুযায়ী সমানভাবে ভাগ হতে শুরু করলো, পার্সেন্টেজ অনুযায়ী। এরকম কনসেপ্ট কিন্তু আমাদের অ্যাকচুয়াল ফিনান্সিয়াল মার্কেটেও কাজ করে। ধরুন আপনার একটি শেয়ার কিনতে খুব ইচ্ছা করেছে, ডিকসন টেকনোলজি। ডিসক্লেমার দিয়ে রেখে এটা কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন না, শুধুমাত্র আলোচনার স্বার্থে আমাদের শেয়ারটির নাম করতে হলো। ডিকসন টেকনোলজির বর্তমান দাম চলছে ধরুন 13,000 টাকা, কিন্তু আপনার কাছে ইনিশিয়াল অ্যামাউন্ট রয়েছে 300 টাকা বা 500 টাকা বা 1000 টাকা। তাহলে আপনি কি করবেন? তো আপনার তো তাহলে সম্ভব না। কিন্তু ওই একই রকমভাবে আমবাগানের কেনার মতোই আপনি আপনার টাকা কিন্তু ওই শেয়ারটিতেও ইনভেস্ট করতে পারবেন। আপনার রিস্ক অ্যাপিটাইট, আপনার ভবিষ্যতের লক্ষ্য, আপনার রিটায়ারমেন্ট প্ল্যান, আপনার সন্তানের পড়াশোনা, সেই হিসাবে আপনি বাজারে অসংখ্য মিউচুয়াল ফান্ড কোম্পানি রয়েছে। যে কোনো একটা কোম্পানি আপনার গোল অনুযায়ী, আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী আপনি একটা মিউচুয়াল ফান্ড কোম্পানিকে বেছে নিলেন। তাতে আপনার 500 টাকা, 1000 টাকা দিয়ে আপনি ইনিশিয়াল অ্যামাউন্ট ইনভেস্ট করলেন। আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট, তারা যে কোম্পানি আছে, যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন, তারা আপনার টাকাকে বিভিন্ন বড় বড় কোম্পানিতে, বিভিন্ন ফিনান্সিয়াল প্রোডাক্ট, সে কর্পোরেট বন্ড হতে পারে, ফিনান্সিয়াল অন্যান্য কোনো ইনস্ট্রুমেন্টে আপনার টাকা তারা ইনভেস্ট করলো। আপনার টাকার পার্সেন্টেজ অনুযায়ী তারা আপনাকে কিছু ইউনিট দিল। এই ইউনিটটাই হচ্ছে কিন্তু আপনার শেয়ার। আপনি এটা এইভাবে বুঝতে পারেন। আর ইউনিটের, প্রত্যেকটা ইউনিটের দামকে মিউচুয়াল ফান্ডের ভাষায় বলা হয় ন্যাভ, NAV, ন্যাভ অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু। প্রত্যেক দিন শেয়ারের দাম যেরকম ওঠানামা করে, ওই আপনার ইউনিটগুলোর দামও কিন্তু প্রত্যেক দিন ওঠানামা করে। এই হচ্ছে মিউচুয়াল ফান্ডের একটা মোটামুটি বেসিক কনসেপ্ট। পরবর্তী এপিসোডগুলিতে আমরা ন্যাভ কাকে বলে, ইউনিট কিভাবে ঠিক হয়, কারা মিউচুয়াল ফান্ডকে নিয়ন্ত্রণ করে, মিউচুয়াল ফান্ড আমরা টিভিতে বিভিন্ন অ্যাড দেখছি যে মিউচুয়াল ফান্ড সেই হ্যায়, এই সমস্ত মিউচুয়াল ফান্ডের বিজ্ঞাপন কারা দিচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তী এপিসোডগুলিতে আলোচনা করব। তা মোটামুটি আমরা এই মিউচুয়াল ফান্ডের যে বেসিক কনসেপ্ট, সেটা আশা করি একটু বুঝেছি। এবার মিউচুয়াল ফান্ডের যদি আমরা ইতিহাস দেখি, তাহলে আগে আমরা আলোচনা করেছি যে মানব ইতিহাসে প্রথম মিউচুয়াল ফান্ড কিন্তু এসেছিল নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডসের পরে সেটা ব্রিটেন হয়ে, আমেরিকা হয়ে, ভারতবর্ষে আস্তে আস্তে 1963 সাল হয়ে গিয়েছিল। 1963 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। এবং এই সংস্থার বিখ্যাত মিউচুয়াল ফান্ড স্কিম ছিল US 64, অর্থাৎ US মানে কিন্তু এখানে আমেরিকা নয়, US মানে হচ্ছে ইউনিট স্কিম। এই ভারত সরকার, RBI-এর এই মার্কেটে নামার পর সরকারি অন্যান্য যে সংস্থাগুলি ছিল PSU সেক্টর, যেমন SBI, LIC, GIC, তারা কিন্তু তাদের মিউচুয়াল ফান্ড বাজারে নিয়ে আসলো। এই সরকারি সংস্থাকে দেখার পরপরই প্রাইভেট সংস্থাও কিন্তু মিউচুয়াল ফান্ড বাজারে নিয়ে আসলো। এই হলো আমাদের সরকারি বেসরকারি সংস্থায় মিউচুয়াল ফান্ডে নামার কাহিনী। কিন্তু একটা জিনিস বলে রাখি যে মিউচুয়াল ফান্ড করার সেই সময় কিন্তু একটা সমস্যা ছিল, যে মিউচুয়াল ফান্ড কিন্তু তখন লামসাম হতো, SIP মোড ছিল না, এবং ওটা ক্লোজ এন্ডেড ছিল, অর্থাৎ লক ইন ছিল। আপনি যদি মিউচুয়াল ফান্ড করেন সঙ্গে সঙ্গে কিন্তু সেটা তোলার মতো অবস্থা সেই সময় ছিল না। তারপর আমরা জানি 1990-এর দশকে একটা কেলেঙ্কারি ঘটেছিল, স্ক্যাম ঘটেছিল, হর্ষদ মেহতা স্ক্যাম। তারপরে কিন্তু সরকার বুঝতে পারলো যে সেবির হাতে আইনি ক্ষমতা দেওয়া দরকার। যদিও সেবি 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন কিন্তু সেবি কোনো লিগ্যাল ফাংশন তখন ছিল না, সেবি তখন অ্যাডভাইজারি বডি ছিল। তো হর্ষদ মেহতা স্ক্যাম ঘটার পরই সেবির হাতে আইনি ক্ষমতা গেল, এবং সেবির হাতে আইনি ক্ষমতা যাওয়ার পরই মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটে একটা বিপ্লব ঘটল এবং SIP চালু হলো। SIP চালু হওয়ার পরে আমার আপনার মতো অনেক সাধারণ যারা ইনভেস্টর রয়েছে, তারা কিন্তু সুযোগ পেল মাসে মাসে তাদের সামর্থ্য অনুযায়ী মার্কেটে
ইনভেস্ট করা। রিসেন্ট একটা ডাটা অনুযায়ী, যে ডাটাটা অ্যাম্ফি প্রকাশ করেছে, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া, যে ভারতবর্ষে টোটাল এইউএম অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, টোটাল যে মিউচুয়াল ফান্ডে টাকা খাটছে তার পরিমাণ বর্তমানে 81 লক্ষ কোটি টাকা, মানে একটা বিরাট অঙ্কের টাকা কিন্তু মিউচুয়াল ফান্ডে খাটছে। তো এই যে এই অ্যামাউন্টে আমাদের পশ্চিমবঙ্গের অবদান বা পশ্চিমবঙ্গের স্থান কিন্তু পঞ্চমে রয়েছে। এটা একটা ভালো বিষয়। প্রথমে মহারাষ্ট্র রয়েছে, তারপরে দিল্লি, তারপরে গুজরাট, তারপর কর্ণাটক, তারপরে পঞ্চম স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। কিন্তু আর একটা বিষয় ভাবার বিষয়, যে এই যে বিরাট একটা অঙ্ক, এই অঙ্কের মধ্যে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন যদিও পঞ্চম, কিন্তু কন্ট্রিবিউশনের দিক থেকে দেখতে গেলে দেখাবে মাত্র 5% মাত্র কন্ট্রিবিউশন করছে। তাহলে আমাদের ভারতবর্ষ আগামী দশকে যে আর্থিক একটা ব্যাপক উন্নতির জায়গায় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেইখানে এই উন্নয়নের যে লভ্যাংশ বা ডিভিডেন্ড আমরা কি করে আনতে পারবো, তার একটা অন্যতম পথ হচ্ছে ভারতের মার্কেটে ইনভেস্ট করা। এই ইনভেস্ট করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কাছে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো আমরা নিজেরা একটুখানি এই বিষয়ে গবেষণা করব, গবেষণা করে নিজেদের লক্ষ্য ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী আমরা ইনভেস্ট করব। না হলে কিন্তু ভারতবর্ষ এগিয়ে যাবে। আমরা যদি 5%ই থেকে যাই, তাহলে ওই 3 ইডিয়টস সিনেমার সেই ডায়লগটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে বন্ধু যদি পরীক্ষায় ফেল করে তাহলে খুব দুঃখ হয়, কিন্তু সেই বন্ধুই যদি পরীক্ষায় ফার্স্ট হয় তাহলে সেই দুঃখ আর কাউকে বলে বোঝানোর মতো না। তাহলে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলো অনেক এগিয়ে যাবে, আর আমরা 5%-এ আটকে থাকবো। তাহলে তো বলতে হবে যে 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে ইনভেস্টর করনি। আমরা এখন অনেক ভালো জায়গায় আছি, কিন্তু আমাদের এই 5%টাকে আগামী কয়েক বছরে কিন্তু এটাকে ডবল অথবা ট্রিপলে নিয়ে যেতে হবে। তবেই আমরা ভারতের উন্নয়নের সাথে সাথে নিজেদের কন্ডিশনকেও উন্নতি করতে পারবো। তো এই ছিল আজকে আমাদের এপিসোডটা। আপনারা পরবর্তী এপিসোডগুলোতে খেয়াল করবেন, নজর রাখবেন। আমরা বিস্তারিত মিউচুয়াল ফান্ডে বিষয়ে আলোচনা করব। নমস্কার। যদি আমাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। Investment in mutual fund is subject to market risks. Please read all the documents before investment.